বলে আমাদের যে পরিকল্পনা ছিল, যা বলা হয়েছিল সেটা হলো যে ওনাদেরকে আমরা বন্দি করব। কিন্তু কে এসে যে কোথা থেকে ফায়ার করলো আমরা তো তাদের চিনিও না। বিডিআর একটা সৈনিক ওখান দিয়ে পায়চারি করে হাঁটতে স্যার বলতেছে যে 71-এ তোদের পেটে পাঞ্জাবি ঢুকাইছি, এবার বিডিআর ঢুকাবো। প্রতিক্রিয়াটা কী হয়েছে, কীভাবে হয়েছে? আমি বললাম, ম্যাডাম আপনারা অফিসারদের প্রমোশন দেন, মেজর জেনারেল বানান, অনেকেই আছে যারা মেজর হওয়ার যোগ্যতা নেই। এখন যেটা কমিশন যে কাজ করলো, এই কমিশনের মধ্যে যে রয়্যাল এজেন্ট নাই, আপনি কেমনি গ্যারান্টি দেবেন? বিডিআর একটা বাহিনী, যার সেকেন্ডারি টাস্কই হলো যে যুদ্ধ লাগলেই তারা সরাসরি সেনাবাহিনীর আন্ডারে যায় যুদ্ধ করবে। আসল পরিকল্পনাকারী যারা, তারা তো আর সামনে এখনো আসলো না। জাস্ট গেট আউট। আপনি এই কথা বললেন হ্যাঁ, সেনাপ্রধানকে? আমি সেনাপ্রধানকে বললাম এবং সেনাপ্রধান ড্রেস থেকে নেমে গেছে। আমার মেয়ে আমাকে ওই দিন বিদায় দেওয়ার সময় যেভাবে বলছিল আর কি, যে বিষয়টা ওরকম ছিল যে যাও, উই গো অ্যান্ড কিল দোজ বাস্টার্ড। এখন আই নিড টু গেট দোজ বাস্টার্ড অ্যান্ড কিল দেম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 2009 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের পিলখানায় এক নারকীয় হত্যাকাণ্ড ঘটে। সেই হত্যাকাণ্ডে 57 জন সেনা কর্মকর্তা নিহত হন, মোট 74 জন অফিসার সহ সিপাহী নিহত হন। সেই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে একজন মেজর প্রতিবাদ করেছিলেন সেনাবাহিনীর প্রধানের সামনে, মইনুল আহমেদের সামনে, এবং প্রতিবাদ করেছিলেন তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে। তার পরবর্তীতে তার জীবনে নেমে আসা এক অমানিসার দিনগুলো সম্পর্কে আমরা তার কাছ থেকে শুনব। সেই জন্য মেজর, রিটায়ার্ড মেজর নয়, বরখাস্তকৃত মেজর মহসিনুল করিমের মুখোমুখি হচ্ছি। তার নির্মম কাহিনী এবং তার প্রতিবাদের কাহিনী আমরা আপনাদেরকে জানাচ্ছি, সেই জন্য তার মুখোমুখি হচ্ছেন। আমরা কথা বলছি মহসিনুল করিমের সাহেব। মেজর মহসিনুল করিম সাহেব, আপনি সেই সময় ক্যান্টনমেন্টে ছিলেন। সেই 2009 সালের বিডিআর হত্যাকাণ্ডের সময় বিডিআর বিদ্রোহের নামে 57 সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল এবং এছাড়া মোট 74 জন হত্যাকাণ্ডের শিকার হয় পিলখানাতে। কিন্তু আমরা দেখি যে সেই সময় সেনাবাহিনীর সদস্যরা প্রবেশের চেষ্টা করলেও থেমে যায়, তারা পিলখানার গেট অতিক্রম করতে পারে না। কি এক অশনি নির্দেশে, কোন নির্দেশে সেনাবাহিনী সেই সময় সেখানে প্রবেশ করে নাই, বা কেন, এবং এর ভেতরের কাহিনী কি, এর পরিকল্পনা কী ছিল, আপনি কি জানেন? সেই সময় আমি ঢাকা সেনানিবাসে আর্মি এভিয়েশনে অ্যাডমিন অফিসার হিসেবে কর্মরত ছিলাম, এবং এটার মানে হলো যে আমি সৈনিকদের কমান্ডার ছিলাম এখানে, আর আমাদের ওই রেজিমেন্টের বাদবাকিরা সবাই হলো পাইলট। তো যখন ঘটনা ঘটে সকালেই 9টার পরে কোনো একটা সময় আমার এক ফ্রেন্ড আমাকে ফোন করে বলে যে পিলখানায় গোলাগুলি হচ্ছে, কিছু জানিস কি না? তো যাই হোক, আমি তো তখনও ওইভাবে জানি না। তখন আমি নিজেই চেষ্টা করলাম এবং কিছুক্ষণের মধ্যে সবই জানলাম, কারণ অন্য অন্য অফিসাররাও তাদের বন্ধুবান্ধব বা পরিচিতদের সাথে কথা বলে পরিষ্কার হয়ে গেছে যে ওইখানে বিডিআরের সৈনিকরা, তারা সেই সময় ওইটাই জানা ছিল যে এটা বিদ্রোহ করেছে এবং তারা হয়তো আমাদের যারা অফিসার আছে ভিতরে তাদেরকে হত্যা করবে। তো এটাই তো চলতে থাকলো। আমরা ওই সময় প্রায় ঘন্টাখানেক বা ঘন্টা দেড়েক অনেকের সাথে অনেকের কথা হয়েছে। আমি আমার বন্ধুবান্ধবের কাউকে পাইনি, কথা বলছি, চেষ্টা করছি, কথা বলতে পারিনি। বাট আমার ওখানে যেহেতু অনেক জুনিয়র অফিসাররাও ছিল, আমরা প্রায় হয়তো টোটাল মিললে প্রায় 35-40 জন অফিসার ছিল এখানে। কোনো না কোনোভাবে অনেকেই অনেকের সাথে যোগাযোগ করছে, এবং যে ফিডব্যাকটা আমরা তখন পেলাম যে যেভাবে চলছে প্রস্তুতি, তাতে গোলাগুলি শুরু হয়েছে এবং অফিসারদের তারা হয়তো হত্যা করবে। এইটা আমরা জানতে পেরে আমরা লক্ষ্য করলাম যে কী করা যায়। তো আমাদের ইউনিটের সামনে দিয়েই আর্মি মুভ করলো, দেখলাম তারা পিলখানায় গেল। তো পিলখানায় গেল এবং তারপরে তো সকাল থেকেই যেটা দেখলাম যে ঘটনার সাথে সাথেই টেলিভিশনের কিছু কিছু রিপোর্টার ওনারা লাইভ সম্প্রচার করতে থাকলো, এবং সেখানে মৌলিকভাবে তারা যে কাজ করছিল যে ঘটনা কি সেটা না বলে আর্মি অফিসারদের, তারা ওইখানে ভিলেন, তাদের বিরুদ্ধে সৈনিকদের যে সমস্ত অভিযোগ, এবং এখানে বিডিআরের সৈনিকদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ এবং সেটা জেনুইন, এবং সেই জন্যে তারা এটা দাবি দেওয়া নিয়ে এটা করছে, এবং যাতে বেসামরিক লোকজনের মধ্যে এটা প্রচার হয় যে আসলে এখানে বিডিআরের সৈনিকদের কোনো দোষ নেই, সেনা অফিসাররাই অত্যাচারী এবং তারা সৈনিকদের উপরে অনেক নিগ্রহ করে, সেই কারণেই তারা বিদ্রোহ করেছে, এরকম একটা জিনিস চালাই দেওয়ার জন্য ব্যাপক প্রচারণা শুরু হয়। গাছে গাছে ডালে ডালে এখানে ওইখানে দাঁড়ায় দাঁড়ায় সব লাইভ সম্প্রচার হতে থাকলো। এটা তো আমরা দেখলাম যে এটা সব অপপ্রচার করা হচ্ছে, কারণ ততদিনে আমি বিডিআরে চাকরি করে আসছি, আমি জানি যে এই কথাগুলো সঠিক না। কারণ বিডিআরের সৈনিকদের সাথে আর্মি অফিসারের একটাই দূরত্ব, সেটা হলো এরা বিডিআরের, ওরা সেনাবাহিনীর। কিন্তু তারপরেও
সেনাবাহিনী অফিসাররা থাকাতে বিডিআর সৈনিকদের যে মানসিক বল, যুদ্ধ করার ক্ষমতা, বিডিআরকে প্রতিনিধিত্ব করার যে কম্পেটেবিলিটি বিএসএফের সাথে, সব কিছু দিয়ে তারা গর্বিত যে হ্যাঁ আমাদের লিডাররা এরকম। এবং সেনাবাহিনী থাকার কারণেই কিন্তু বিডিআর এবং বিএসএফের মধ্যে একটা ব্যাপক ভারসাম্যহীন অবস্থায় থাকে, কারণ বিএসএফ সবসময় দুর্বল থাকে বিডিআর থেকে। কারণ আমরা সেনা অফিসাররা বিডিআরকে কমান্ড করে, আর ওখানে ওরা সিভিলিয়ান বা কিছু পুলিশ অফিসার ওদের কমান্ড করে, এবং বিএসএফের নিজস্ব অফিসাররা করে। তো এটা একটা সিভিলিয়ান ফোর্স টাইপ। এবং স্বাধীনতার আগে এবং পরে যতবারই কনফ্রন্টেশন হয়েছে, কোনোদিনও বিএসএফ বিডিআর বা ইপিআরের সাথে জিতে নাই। তো এই জন্যে তো তাদের একটা আছে যে এই অসম অবস্থাকে কেমনে একটা ভারসাম্য অবস্থায় নিয়ে আসা যায়। কারণ বিএসএফের এই দুর্বলতা, তারা তো তাদের নেশনের কাছেও তো ছোট হয়ে থাকে। এটার তো একটা পরিকল্পনা তাদের ছিল। এরকম দু একটা ঘটনার কথা বলবেন যেখানে বিএসএফ বিডিআর কাছে মার খেয়েছে সীমান্তে? এটা শত শত, একটা দুইটা না। সর্বশেষ যেটা এই ঘটনার সাথে যেটা সম্পর্ক, সেটা হচ্ছে পদুয়া এবং রৌমারিতে বড়ইবাড়ি বিওপির ঘটনা। কিন্তু আসলে ইতিহাসটা হলো যে যখন 47-এ দেশভাগ হয়, এটা তো আসলে ভাগ আমাদের দেশের মানুষরা কিন্তু চায় নাই। ভাগ হয়েছে শেষ পর্যন্ত অনেক রকমের ক্যালকুলেশন বা ঘটনাচক্রে হয়েছে, এবং যেটা ভারতীয় কংগ্রেস তখন কিন্তু এটা হজম করতে পারে নাই। এবং ওই সময়ই পার্টি প্রেসিডেন্ট প্রকাশ্য জনসভায় বলছে যে লেট আস এগ্রি উইথ দি পার্টিশন প্ল্যান ফর দি টাইমিং। তার মানেই হলো যে এরপরে আমরা বাংলাদেশকে বা ইস্ট পাকিস্তানকে আমরা ডাইলিউট করে ইন্ডিয়ার মধ্যে নিয়ে আসবো। এবং সেই প্রস্তুতি তো তাদের সেই সময় এই প্রজেক্টটা রকে দেওয়া হয়েছে। বাই দিস টাইম সিকিমকে খেয়ে ফেলছে। বাংলাদেশ খাওয়ার পরিকল্পনা, ইস্ট পাকিস্তানকে কেমনি ইন্ডিয়ার মধ্যে নেওয়া যায় সেগুলো পরিকল্পনা তখন থেকে শুরু হয়। তো এটা করতে করতেই একটা পর্যায়ে 71-এ আমরা ভাগ হয়ে, আমরা যে কোনো কারণেই হোক, ইন্ডিয়ার স্বার্থে আমাদের সাহায্য করেছে, আমরা আমাদের পরিস্থিতির কারণে আমরা তখন অস্ত্র হাতে নিয়েছি এবং আলটিমেটলি আমরা স্বাধীন হয়েছি। তো এইটা স্বাধীন হওয়া মানে তাদের পরিকল্পনা মোতাবেক হলো, তাদের পরিকল্পনার প্রথম ধাপটা কমপ্লিট হলো। তারা যে ইন্ডিয়ার মধ্যে নিয়ে যেতে চায় ইস্ট পাকিস্তানকে, বাংলাদেশ বানায় ফেলে, এখন আর তো পাকিস্তান নাই। দ্বিতীয় ধাপে তারা এই বাংলাদেশকে তারা খেয়ে ফেলবে, এইটা হলো তাদের নেক্সট প্ল্যান। এবং এটা আপনি ওদের সব রাজনৈতিক নেতাদের ভাষ্য কথাবার্তা এটা শুনতে পাবেন সবসময়। বাট ইমিডিয়েট কারণ, এটা তো একটা ঐতিহাসিক ঘটনা বললাম, বাট ইমিডিয়েট কারণ যেটা ঘটেছিল সেটা হলো 2001 সালের সম্ভবত 13 বা 14 এপ্রিলে এই সিলেটের একটা বিওপি পদুয়া, এইটা আমাদের বিডিআর দখল করছে মানে জায়গাটা বাংলাদেশের, কিন্তু এটা অপদখলীয় ছিল। অপদখলীয় না, অন্যায়ভাবে দখল করে রাখছে বিএসএফ। এবং এইটাই আমরা তখন ডিজি ছিলেন মেজর জেনারেল এলএম ফজলুর রহমান, উনি এখন এই কমিশনের প্রধান। তো উনি তখন ডিজি ছিলেন এবং ওনার নির্দেশে এটা দখল করার সিদ্ধান্ত হয়, এবং বাংলাদেশ সেনাবাহিনীর কিছু অফিসার বিডিআর সৈনিকদের সহ এটা আক্রমণ করে এবং দখল করে ফেলে। তো দখল করে ফেললে তখন তো ওরা আবার রিক্যাপচার করার চেষ্টা করে বিএসএফ, তাদের সেনাবাহিনীও আসছিল, কিন্তু পারে নাই। না পারলে তারা তখন একই ধরনের স্ট্যাটাস, একটা ভূমি ছিল বড়ইবাড়ি বিওপি, সেটা বিওপিটা বাংলাদেশের মধ্যে, কিন্তু কুড়িগ্রাম জেলায়, বাট এটা হচ্ছে শেরপুরের পাশে, এটা যমুনা নদীর পূর্ব পারে, আইসোলেটেড কুড়িগ্রাম থেকে। তো ওই বিওপিটা বাংলাদেশের মধ্যে, কিন্তু বিওপি সংলগ্ন যে বড়ইবাড়ি গ্রামটা সেটা ইন্ডিয়ার ল্যান্ড বর্ডার প্ল্যান মোতাবেক, বাট এটা বাংলাদেশের দখলে। তো এইগুলোকে বলা হয় অপদখলীয় জমি। বাট পদুয়াটা কিন্তু অপদখলীয় না, এটা কনস্টিটিউশন মোতাবেক 71 সালের 26শে মার্চ যে এলাকায় ইস্ট পাকিস্তান ছিল, কনস্টিটিউশন বলছে সেটা হচ্ছে বাংলাদেশ। তো সেই মোতাবেক কিন্তু পদুয়া বাংলাদেশের অংশ। তো এটা যখন বিডিআর দখল করে ফেলে, ওরা তখন এই বড়ইবাড়িকে দখল করে এটা একটা বার্গেন করতে চেয়েছিল। বাট বড়ইবাড়ি দখল করতে এসে যেটা হয়েছে, ওদের অনেক বিএসএফ মারা যায় এবং শেষ পর্যন্ত তারা মানে ডিজাস্টারাসলি ফেইল করে ফেরত যায়। তো ফেরত গেলে এই যে ওদের ডেড বডিগুলো, আমরা 16টা ডেড বডি ফেরত দিয়েছিলাম ওদেরকে, আর বাদবাকি ওরাই টোরাই নিয়ে গেছে। 2 জন জীবন্ত ধরা হয়েছিল। তো এইগুলো, এবং ওদের অফিসার মারা গেছে, ওদের সৈনিক তো অনেক মারা গেছে। তো এটা তো সংখ্যা ওরা বলে নাই আমাদেরকে, বাট আমরা লাস্ট আমাদের ক্যাপচারে ছিল 16টা। তো যেহেতু এই লোকগুলোর লাশ বাংলাদেশের মধ্যে ছিল, এই জন্যে ইন্ডিয়া কিন্তু আমাদেরকে ওইভাবে আন্তর্জাতিক মিডিয়াতে বা আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে ওইভাবে দায়ী করতে পারে নাই। তারা রেগে মরে যাচ্ছে, কিন্তু কিছু করতে পারতেছে না। তখন পার্লামেন্টে যে সমস্ত আলোচনা হয় সেটা আমি লাইভ দেখেছিলাম। তো সেখানে কিন্তু এক্স ফোর্সেস যারা আছে, আর্মি নেভি এয়ারফোর্স সবাই, এমপি আছে তো অনেক হতো, তারা বলছিল যে আমাদের সন্তানকে মেরে ফেলছে এই ছোট্ট একটা দেশ, আমরা এটা এখন রিক্যাপচার করব, যে ভুলটা আমরা 71-এ করেছি সেটা এখন আমরা প্রতিশোধ নেব। ওই সময় আমরা চলে আসছিলাম, এবার দখল করে আর আসবো না। তো ওইটার
শেষে যে কনক্লুশনে ওদের সম্ভবত যশোবন্ত সিং নামে একজন ব্যক্তি ছিলেন ওদের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি ফ্লোরে এসে তখন বললেন, দেখো তোমার আর আমার কান্না সেম, কিন্তু তুমি যেভাবে বলতেছো এই বর্তমান পৃথিবীতে ওইভাবে একটা দেশকে আক্রমণ করা যায় না। তো ফর দ্যাট ম্যাটার আমরা পরিকল্পনা করে এমন কিছু করব, আমরা একটা প্রতিশোধ নিব এবং তোমরা সবাই স্যাটিসফাই হবা। এগুলো তো আমি নিজে শুনছি। তো এই যে তারপর থেকে এই কেসটা রকে দেওয়া হলো, র তখন তার কাজ শুরু করলো। র যে প্রাথমিকভাবে যে কাজটা করেছে সেটা হলো সেনাবাহিনী অফিসারদেরকে, কারণ বিডিআরে যদি সেনা অফিসার মারা যায়, আর্মির সৈনিকরা যাই তো তাদেরকে রক্ষা করবে বা আক্রমণ করবে। তা আর্মির মধ্যে যেটা করেছে তারা, সেটা হলো সেনাবাহিনীর অফিসারের সাথে সেনাবাহিনীর সৈনিকদের যে বন্ধনটা, এটা নষ্ট করে দিছে এবং সেটা সময় লাগছে। এবং সেটা যদি এক এক করে বলতে চাই, এটাই আমার তো 2-3 ঘন্টা লাগবে যে কী কাজ সেনাবাহিনীতে হয়েছে। সংক্ষেপে 2-1 মিনিটের মধ্যে সংক্ষেপে হলো যে অফিসারের সাথে সৈনিকের সম্পর্ক শক্ত থাকে, তাদের মধ্যে ইন্টারঅ্যাক্টিভ বিভিন্ন কাজে, যেমন খেলাধুলা। সেনাবাহিনীতে অনেক খেলাধুলাই হয়ে গেছে এরকম যে আগে যেটা প্রত্যেক বছরে হইতো, ওইটা দেখা গেল যে 2 বছর 3 বছর পরে হয়। সকাল বিকাল যে খেলাধুলার ব্যাপারগুলো ছিল এইগুলো কমে গেল। তো এগুলোর মাধ্যমেই তো বন্ডিংটা হয় এইটা। তারপর আরেকটা জিনিস যেটা হলো যে সেনাবাহিনী অফিসারদেরকে এমন একটা কায়দার মধ্যে ফেললো যে সেনাবাহিনীর সৈনিকের সাথে তার সম্পর্ক থাক আর না থাক, তাকে একটা ট্রেস নামে একটা জিনিস ইন্ট্রোডিউস করা হলো, যার মাধ্যমে অফিসার তার প্রমোশনের জন্যে যে সমস্ত মার্কিং সিস্টেম করলো, সেই মার্কিংয়ের সাথে সৈনিকের সাথে সম্পর্কের ব্যাপারটা অতটা কিছু না। সে কোর্স করবে, ভালো রেজাল্ট করবে, ভালো এসিআর পাবে, ব্যাস হি উইল বি প্রমোটেড। তো এই যে প্রমোশন, তাতে কী হলো, যারা মাঠে ময়দানে খেটে মরতেছে গ্রাউন্ড টাইপ অফিসার, তারা কিন্তু আর প্রমোশন পেল না। প্রমোশন পেল যারা এই তালবাজি করে চলে, তেলবাজি করে চলে, পড়াশোনা করে একটু ভালো রেজাল্ট করে দেখায় আমি খুব এগুলো হলো ক্যারিয়ার অফিসার বলে, সো কল্ড। তো এখন 2 ভাগ হয়ে গেল অফিসারদের মধ্যে। হয়ে এই অফিসাররা কিন্তু পরবর্তীতে এই ঘটনার আগে এই একটা পরিকল্পনা নেওয়া হলো যে এই সমস্ত ক্যারিয়ার অফিসারকে বিডিআরে পোস্টিং দাও, কারণ তারা ভালো এবং তারা এই স্মাগলিং টাগলিং খুব ইফেক্টিভলি কন্ট্রোল করবে। হয়েছেও তাই। জেনারেল জাহাঙ্গীর যখন ডিজি ছিল সেই সময়ে অফিসারদের সাথে অনেক রকমের অপমানকর আচরণ করা হয়েছে। সৈনিক আগে অফিসারকে অন্যভাবে দেখতো। যেমন জাহাঙ্গীর নিয়ম করলো যে কোনো অফিসার একটু কোনো স্মাগলিংয়ের সাথে জড়িত বা কথা উঠছে, একদম রাতারাতি না, ওই সময় তারে বদলি এবং সবার সামনে তার বের করে দেয়। শুধু বিডিআর থেকে না, সেনাবাহিনী থেকে আউট। এগুলো অনেকগুলো ঘটনা হওয়ার পরে বিডিআর আর্মি অফিসারকে তখন আন্ডারমাইন করা শুরু করছে। এই যে আর্মি অফিসারকে সামনে পাইলো আর গুলি করলো, এই মানসিকতা তো বিডিআরের মধ্যে জন্মই হয় নাই। এই যে এইভাবে একটা হলো। তা এই যে আমি সেনাবাহিনীর মধ্যে যেটা বললাম, আমাদের সেনাবাহিনীতে যখন প্রথমে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ট্রেনিং হয়, ওই ট্রেনিংয়ের মধ্যে একটা নতুন সিস্টেম জারি করা হলো, অনার কোড। মানে কেউ যদি একটা অন্যায় করছে, চুরি করছে, সে তার সিনিয়র অফিসারকে বললো যে আমি তো এই চুরিটা করছি, আমি স্বীকার করলাম, আমি আর করব না, তার আর কিছুই হবে না। কিন্তু আমরা যখন ট্রেনিং করতাম তখন সামান্য কিছু ধরা পড়লেই কিন্তু ওইখান থেকে বের করে দেওয়া হতো। তো এই অনার কোড চালু হওয়াতেই চোর বাটপার অনেকেই কিন্তু আর্মি অফিসার হয়েছে এবং তাদের পরবর্তীতে আপনি আচার আচরণে দেখবেন, আমি তো প্রকাশ্যে বলছি, আমাকে চ্যালেঞ্জ করুক কেউ যে চোর বাটপার কমিশন পেয়েছে কি পায় নাই। আর এই সরকারের, গত সরকারের সময় তো আইএসএসবি হয় নাই, মানে কোনো টেস্ট হয় নাই, আর্মি অফিসার হয়েছে এবং তারা সবাই লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত হয়ে গেছে। তো সেটা তো আমি ধরেন সেনাকুঞ্জে যখন কথা হয় তখন তো আমি হাসিনাকেও বলছিলাম, প্রাইম মিনিস্টার তখন ছিলেন উনি, আমি বললাম ম্যাডাম আপনারা অফিসারদের প্রমোশন দেন, মেজর জেনারেল বানান, অনেকেই আছে যারা মেজর হওয়ার যোগ্যতা নাই, এইভাবেই আপনারা আর্মিটাকে ধ্বংস করছেন। তার মানে এটা কি আপনি বলতে চাচ্ছেন যে আর্মির রিক্রুটিং পলিসি এর সঙ্গে কি রয়ের সম্পৃক্ততা রয়েছে? এগুলো তো আপনি রয়ের সম্পর্কে কথা, এখন যেটা কমিশন যে কাজ করলো, এই কমিশনের মধ্যে যে রয়ের এজেন্ট নাই, আপনি কেমনি গ্যারান্টি দেবেন? তারপরে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিডিআরের মধ্যে যে বিভেদ, সেইটাকে আপনি বলছেন যে 2009 সালে তার কুফল হিসেবেই এই বিদ্রোহ এবং এই হত্যাকাণ্ড। না, সেনাবাহিনী এবং বিডিআর মধ্যে বিভেদ এইটা আমি বলছি না। আমি বলছি যে বিডিআর তো জন্ম থেকে দেখছে তাদের অফিসার আর্মির, কিন্তু ফারাক তো একটু আছে। সেই ফারাকটা কি, যে তারা তাদের নিজস্ব অফিসার চায়, এটা অনেক পুরনো এবং তার জন্য কিন্তু কোনো এক সময় এটা ইন্ট্রোডিউস হয়েছে, সেটা হলো যে বিডিআরের যার থেকেও কিছু এদেরকে সৈনিকরা প্রমোশন পেয়ে শেষ পর্যন্ত ওদের এডি ডিএডি এগুলো হয়, মানে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কি আর হলো এডি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, এগুলো কিন্তু বিডিআরের সৈনিক থেকে প্রমোশন পেয়ে হয়। এদের তাদের কিছুটা কমান্ডের একটা ভাগ দেওয়া আর কি, এগুলো কিন্তু করা হয়েছে যে যাতে কিনা তারাও বোঝে যে না আমাদের অফিসারও আছে, আমাদের বিডিআরের নিজস্ব বাহিনী থেকে প্রমোশন পেয়ে হয়েছে। কিন্তু আসলে ভারতের মতো একটা শক্তিশালী দেশের সাথে ঠিক ইন্টারাক্ট করতে গেলে যে লেভেলের দরকার, আমাদের বিডিআর তো ওইভাবে বিডিআরের কোনো সেই একাডেমি নাই, সেভাবে বিসিএস অফিসার নিয়ে ট্রেন করে এই করা, সে অবস্থা তো নাই। কিন্তু আমাদের ছোট্ট দেশ,
বিডিআর একটা বাহিনী, যার সেকেন্ডারি টাস্কই হলো যে যুদ্ধ লাগলেই তারা সরাসরি সেনাবাহিনীর আন্ডারে যায় যুদ্ধ করবে, কারণ আমরা তো অত বড় আর্মি পালতে পারবো না। যখনই যুদ্ধ লাগবে বিডিআর আর্মির আন্ডারে চলে আসবে, এবং বিডিআরের সৈনিকরা সবাই পদাতিক বাহিনীর সৈনিকের মতো কাজ করবে। এইভাবেই কিন্তু বিডিআর গঠন করা। তো সেই কথা আপনি বলছিলেন যে মানে 9 সালের ওই ঘটনা, ফেব্রুয়ারির যে ঘটনা, এটা আসলে রৌমারী পাদুয়ার প্রতিক্রিয়া হিসেবেই এখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পরিকল্পনা মাফিক বাংলাদেশের পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা। আচ্ছা, এটা কিন্তু আমি একটু বলেছি যে এটা 47 বা তার আগে থেকেই কিন্তু এই ধরনের একটা সেটা রাজনৈতিক পরিকল্পনা, কিন্তু এটা হচ্ছে যে আপনার ইমিডিয়েট যেটা আমরা দেখতে পাই সেটা হলো যে এই ঘটনার পরেই তারা একদম ফাইনাল ডিসিশন নেয় যে আমরা এই ব্যবস্থা একটা এমন একটা পরিবর্তন আনবো যাতে আর আমাদের এই ধরনের কোনো পরিস্থিতি ফেস করতে হয় না, এবং অ্যাট দি সেম টাইম এটা আমরা যে ওই ঘটনার প্রতিশোধ নিলাম এটার জন্য ন্যাশন জানে। আপনি তখন ক্যান্টনমেন্টে ছিলেন এবং শুনলেন, কিন্তু আপনি আসলে কিছুই করতে পারেন নাই, বা ক্যান্টনমেন্টের সমস্ত অফিসাররা চুপচাপ দেখেছে, কিছু করতে পারেন নাই। প্রতিক্রিয়াটা কি হয়েছিল, কিভাবে হয়েছিল? না, প্রতিক্রিয়া সবাই তো অন্তর্জালায় জ্বলছে, কেউ তো আর এখানে শান্তিতে ছিল না। কিন্তু কি করবে, আমি যেখানে ছিলাম সেটা তো একটা ইউনিট, সেটার সৈনিক বিভিন্ন জায়গা থেকে আসছে, তাদের নিজেদের মধ্যেই অত বন্ডিং নাই। তারপরেও ঘটনার পরে আমি সৈনিকদের সাথে কথা বলছি, যেহেতু তারা আমার আন্ডারে ছিল, আমার কাজই ছিল ওদের সাথে থাকা। তো তারা সিনিয়র সোলজাররা আমাকে বলছে, স্যার এটা আসলে অফিসারদের সমস্যা, এখানে আমি চাচ্ছিলাম যে আমি কিছু লোক যদি জড়ো করতে পারি এদেরকে নিয়ে আমি পিলখানায় যাব। কারণ আমি এটা ক্যালকুলেট করলাম যে এইখানে যদি যে একটা সংঘবদ্ধ 8-10 জনের লোক যদি যা র্যান্ডাম ফায়ার করা যায় বিডিআর যে কোনো গেটে, বিডিআররা কেউ ভিতরে থাকবে না। কারণ বিডিআররা নিজেরা কোনোদিনে কোনো রকম যুদ্ধ যাই বলেন না কেন, নিজেরা কোনোদিন নেতৃত্ব দেয় নাই। তো সেখানে পিছনের কোনো একটা শক্তি পরিষ্কার, নানক আজম এরা তো সকাল থেকে ওইখানে ছিল, তারা তো বলতেছে তোমরা এগুলো করো, এবং এগুলো তো অনেকদিন আগে থেকে বলা হচ্ছে। তদন্ত রিপোর্টে বলা হচ্ছে যে 24 জন ইন্ডিয়ান কমান্ডো এবং নানক এবং তাপস এবং মির্জা আজম এদের সঙ্গে বিভিন্ন সময় বৈঠক করেছে, এবং ওই হত্যাকাণ্ডের সময় ইন্ডিয়ান 24 সেনা কমান্ডো অংশগ্রহণ করেছে। ঘটনার সময় যে ঘটনার সূত্রপাত, এবং যেমন ধরেন যে যখন বিডিআর ডিজি এবং অন্যান্য অফিসারদেরকে লাইন ধরে দাঁড়াতে বললো, যে সৈনিকটা দাঁড়াতে বলছে তার সাথে আমি জেল খাটছি, তার সাথে তো ওপেন কথা হয়েছে যে ঘটনাটা কী হয়েছিল। বলে আমাদের যে পরিকল্পনা ছিল, যা বলা হয়েছিল সেটা হলো যে ওনাদেরকে আমরা বন্দি করব এবং জিম্মি করে আমাদের দাবি দেওয়া পূরণ করব, এটি ছিল আমাদের পরিকল্পনা। কিন্তু কে এসে যে কোথা থেকে ফায়ার করলো আমরা তো তাদের চিনিও না। এবং যে সৈনিকটা বলতেছে এই কথাগুলো, সম্ভবত সেলিম রেজা নাম, তো সে ওর গায়েও গুলি লাগছে, আমাকে দেখালো, দেখেন স্যার আমার এখানে গুলি লাগছে। আর নেতৃত্বে যে সমস্ত ডিএডি ছিল, ডিএডি রহিম, তারপর ডিএডি আরেকজন, ওনারা তৌহিদ না, তৌহিদ তো এর সাথে ঠিক ওইভাবে ছিল না, ডিএডি রহিম এবং আরেকজন ডিএডি, এরা দুইজন এই সমস্ত মিটিং টিটিং এই যে তাপস সাহেব বা অন্যদের সাথে করছে। এটা তো ওরাই বললো যে হ্যাঁ আমরা গেছি, আমাদের একটাই দাবি ছিল আমাদেরকে এই জিনিস আমাদের দেন, আর সেনাবাহিনীর মতন আমাদের সুযোগ সুবিধা অন্য এইগুলো তারা বলতো। তো এইটা তো তাদের এজিটেট করার জন্য তো এই জিনিসটা তারা করছে। আসল পরিকল্পনাকারী যারা, তারা তো আর সামনে এখনও আসলো না। আপনি বলেন দুইটা তদন্ত এর আগে হয়েছে, দুইটাই হয়েছে হাসিনা ক্ষমতায় থাকতে, তো কেউই তো সঠিকভাবে কাজ করতে চাইলেও পারে নাই, এখনও তো তাই হয়েছে। এখন কীরকম কী হয়েছে, কী মনে করেন? এখন যারা সেনাবাহিনীর উল্লেখযোগ্য জায়গায় যারা আছে, তারা তো ওই সময়ের কোনো না কোনোভাবে তাদের সম্পর্ক, পুলিশেরও তাই। তদন্ত কমিশনের প্রধান হচ্ছেন আল্লামা ফজলুর রহমান, যিনি পাদুয়া যুদ্ধে মূল ভূমিকা পালন করেছিলেন। আপনি বলছেন যে এই কমিশন এখনো সঠিকভাবে তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারে নাই। তদন্ত প্রতিবেদন হলো কি, শোনেন, এটা আসলে ওই 3বার তদন্ত হয়েছে, 3বারই কিন্তু ইতিহাসের একটা পর্যালোচনা। তো 3বারেই কিন্তু ইতিহাসকে সঠিকভাবে তুলতে, তদন্ত কমিটি যেটা বের করবে এটা তো ইতিহাস, মানে ঘটনা, সত্য তো সত্যই। আপনি যেরকম একটা যে ইউ ক্যান ড্র এ লিলি, পদ্মফুল আপনি আঁকাইতে পারবেন না, পদ্মফুল দেখতে ওই রকম, কিন্তু ওইভাবে আপনি আঁকাইতে পারবেন না। যেটা সত্য সেই সত্যটা কিন্তু কেউই উপস্থাপন করতে পারবে না। সত্য আসলে এটা কোনটা? এখানে সত্য হলো ওই যে রবীন্দ্রনাথের কবিতা অভিভাজন, রবীন্দ্রনাথ ঠাকুর, রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিয়া প্রণাম, পদভাবে আমি দেব, রথভাবে আমি, মূর্তিভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। এই যে দেখেন, একজন পদও মনে করছে আমি দেবতা, মূর্তি মনে করে আমি দেবতা, রথও মনে করে আমি দেবতা, কিন্তু আসল দেবতা তো হাসতেছে। আর তদন্ত রিপোর্ট যেটা কমিশন যেটা হয়, শোনেন, এবার কমিশনও পৃথিবীর ইতিহাসে খুব কম কমিশনই আছে যেটা সরকারিভাবে প্রকাশ হয়। দেখেন পাকিস্তানে হামিদুর রহমান কমিশন, এরা কিন্তু পাকিস্তানের এই ইস্ট পাকিস্তান ভেঙে যাওয়ার অন্তত না হলে 50 বছর পরে
এই পারভেজ মুশারফের সময় আনঅফিসিয়ালি এটা ডিসক্লোজ হয়ে গেছে। আপনি বলছিলেন যে আপনি জেল খেটেছিলেন, জি, কি জন্য আপনি জেল খেটেছিলেন? জেল খেটেছিলাম কারণ আমি এই ঘটনার প্রতিবাদ করি এবং আমি প্রথম ব্যক্তি যে আমি চাকরি হারাই এবং তারপর আমার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, কোথায়, কখন প্রতিবাদ করেছি? তো ওই তো ঘটনা ঘটার পরে যখন প্রথম সেনাপ্রধান আমাদেরকে সব অফিসারকে অ্যাড্রেস করলেন, সেনা সদরের একটা হল আছে অগ্রযাত্রা নাম। কয় তারিখ এটা? এটা 27 তারিখ মানে ফেব্রুয়ারি, 25-26-এর পরে 27 তারিখে। হ্যাঁ। তো এইটা যখন হলো তখন ওইখানে সেনাপ্রধান যখন প্রথমে আসলেন, উনি এসেই সবার উদ্দেশ্যে বলল, মইনু আহমেদ বললেন যে জেন্টলম্যান, আমি চেষ্টা করেছি বাট বাই 11 এভরিথিং ওয়াজ ফিনিশড, আই কুড নট ডু এনিথিং। তখন অফিসাররা প্রতিবাদ করে ওঠে, নো স্যার, ইটস নট কারেক্ট। তখন উনি বললো যে লিসেন লেট মি টক। আমি তখন দেখলাম যে এই যে এখন সাইলেন্ট হয়ে গেল, এখন সে ফ্লোরটা নিয়ে নেবে এবং এই বক্তৃতাটা সারা বাংলাদেশের সব ক্যান্টনমেন্টের অফিসাররা শুনতেছে, এগুলো আমি জানতে পারছি। তার এখন তো ওনাকে কথা বলতে দিলে তো আর এর বিপক্ষে কিছুই করার থাকবে না। তখন আমি ওনাকে জাস্ট উঠে দাঁড়ায় বলছি যে জেন্টলম্যান, শাট আপ, আই হ্যাভ নট কাম হিয়ার টু টক লিসেন টু ইউ, লিসেন টু মি ফার্স্ট। তো আমার কথার মধ্যেই একটা সময় অফিসাররা পিছন, যখন আমি বলতেছি ওনাকে চার্জ করতেছি, আমি বললাম যে আপনি যে বললেন না 11টার সময় শেষ হয়ে গেছে, তো আপনি তো সেই সময় হাসিনার শাড়ির নিচে ছিলেন, এখন এসে বলতেছেন আপনি সেনাপ্রধান, গেট আউট ফ্রম হিয়ার, ইউ জাস্ট গেট আউট। আপনি এই কথা বললেন সেনাপ্রধানকে? আমি সেনাপ্রধানকে বললাম এবং সেনাপ্রধান ড্রেস থেকে নেমে গেছে। এবং আপনি তখন মেজর? আমি তখন মেজর। তখন আমি ওনাকে আবার ফিরাই আমি ওনাকে বললাম যে আপনি যান, অসুবিধা নেই, আমার কিছু কথা শুনে যান, কথার জবাব দিয়ে যান। তো সেই জবাবগুলো এইটা ছিল যে ওনাকে আমি প্রথমে বললাম যে অ্যাজ পার হাদিস অ্যান্ড কোরআন, যদি কোনো অন্যায় হয় কারো সামনে, সে তো হাত দিয়ে ঠেকাবে তার ক্যাপাবিলিটি অনুযায়ী, নাহলে সে মুখে প্রতিবাদ করবে, নাহলে ঘৃণা করবে। তো সেনাবাহিনী অফিসার হিসাবে তো আমি ঘৃণা বা ওই প্রতিবাদের দলে না, আমাকে হাত দিয়ে ঠেকানোর আমি জানি না আপনি কোন ক্যাটাগরি নিজে ভাবেন। আপনি প্রথমে বলেন আপনি এই 3 ক্যাটাগরির মধ্যে আপনি এখন কোন ক্যাটাগরির মধ্যে পড়েন। তো সে চুপ থাকলো, কোনো কথা বললো না। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তা দরকার নেই এত কিছু, আপনি এখন একটা কাজ করেন। আমি তখন যে আমার মেয়ে আমাকে ওই দিন বিদায় দেওয়ার সময় যেভাবে বলছিল আর কি, যে বিষয়টা ওরকম ছিল যে যাও, উই গো অ্যান্ড কিল দোজ বাস্টার্ড, ইউ আর বিং স্যাক্রিফাইসড, এরকম কথা আমার মেয়ে বলছে সকালে। আমি তারপরে গেছি এই মিটিংয়ে, তখন আমি বললাম যে আই এম অলরেডি স্যাক্রিফাইসড বাই মাই ফ্যামিলি ইভেন, এখন আই নিড টু গেট দোজ বাস্টার্ড অ্যান্ড কিল দেম। আপনি একটা কথা কাজ করেন, সব মেজর জেনারেল যত আছে বাংলাদেশের ডিপ কমান্ডার, তাদেরকে অনসেট করেন, তাদেরকে বলেন যে গেট আউট অফ ক্যান্টনমেন্ট, গেট দোজ বাস্টার্ড অ্যান্ড তাদের বিচার করা হবে। আমাদের তো আর সরকার বলতে আমাদের পক্ষে কেউ নাই এখন। উনি তখন বলল না, এগুলো তো এখন অর্ডার লিখতে হয়, এই করতে হয়, তা করতে হয়। আমাদের তো গভর্নমেন্ট নাই এখন, আপনি গভর্নমেন্টের কথা কেন বলেন? তখন উনি যখন এগুলোর কথা বলতে লাগলো, আমি বললাম ইন দ্যাট কেস ইউ জাস্ট গো অ্যান্ড ব্রিং শেখ হাসিনা, আমরা ওনার সাথে কথা বলি। এইখানে ডিসিশন হলো আর কি, যে উনি গেল সেখানে হাসিনাকে আনার জন্যে। আর বাই দিস টাইম ওই যে অলরেডি 3-4টে ডেড বডি চলে আসছে ক্যান্টনমেন্টে, তাদের জানাজা হচ্ছে। তো উনি আমাকে থামা দিচ্ছে যে আমরা এই জানাজায় যেতে হবে, তুমি চলো আমরা ওখানে যাই। তখনও আমাকে বললাম দেখেন আপনি আসলে বুঝতে হবে তো প্রায়োরিটি কোনটা, জানাজা প্রায়োরিটি নাকি সমস্যার সমাধান প্রায়োরিটি। আল্লাহ রসুল মারা যাওয়ার পরে 3 দিন তো সে তার ডেড বডি দাফন হয় নাই। দুনিয়ার সমস্যা, কে রাজা হবে, কে খলিফা হবে, এগুলো সিদ্ধান্ত হচ্ছে আগে। তা আপনি সমস্যার সমাধানের কথা বলেন, ওখানে অন্য লোক করলেও হবে, এটা তো ফরজে আইন না, এটা ফরজে কিফায়া, যে কোনো লোক করলেই আমার পক্ষে হয়ে যাবে, আমার যাওয়া দরকার নেই ওখানে, আপনি সমস্যার সমাধানের কাজ করেন। তখন সে বললো যে ঠিক আছে আমরা জানাজে যাই, তারপরে আমরা সেনাকুঞ্জে যাই, এখানে জায়গা কম, আমরা সেনাকুঞ্জে তোমরা বসো, লেট মি গো অ্যান্ড কল প্রাইম মিনিস্টার। এই কথা বলে উনি গেলেন। তো যাওয়ার আগে ওই বললো যে হ্যাঁ চলে গেছে। আমরা সবাই কিন্তু সেনাকুঞ্জে গেলাম, ওখানে অপেক্ষা করতে করতে কোনো একটা সময় সে সন্ধ্যার দিকে মনে আসলো। কে আসলো? মইনু আহমেদ ফেরত আসলো। জি। তো এখন একটা জিনিস হয়েছে, যখন নাকি আমি যাইতে বলবো তার আগে যে ঘটনা ঘটছে, আমার কথার মধ্যে যে ডিসএগ্রিমেন্ট যেগুলো হচ্ছিল, কথা বলতে পারতেছিলাম, বাই দিস টাইম জুনিয়র অফিসাররা প্রচণ্ডভাবে বিক্ষুব্ধ হয়ে যায় এবং সবাই তখন পিছন দিক থেকে সামনের দিকে যাচ্ছিল তাকে আক্রমণ করার জন্যে। আমি তখন তো সবাইকে বলছি যে শাট আপ, জাস্ট ডু নট মুভ, সিট ডাউন, লেট মি ফিনিশ। আমার কথা বলা শেষ হলে তোমাদের কোনো কথা বলতেই হবে না ইনশাল্লাহ, লেট মি টক। আমি তাদেরকে শান্ত করে তাদেরকে বসাই দিছি এবং তখন আলোচনা হয়েছে, তার আগে কিন্তু আলোচনা হতে পারে নাই। তো এমতো অবস্থায় যখন আমরা বসে থাকতে থাকতে উনি আসলেন, এসে বললেন যে আজ তো প্রাইম মিনিস্টার বিজি। অ্যান্ড প্রাইম মিনিস্টার কী বিজি, তার মোস্ট প্রায়োরিটি হলেন অফিসারদের সাথে কথা বলা, মানে সে আসবে না, উনি কালকে আসবে, তোমরা কাজ করো, অফিসারদের পয়েন্টগুলো নোট করো, কালকে আমরা পার্লামেন্টে যেরকম কথা হয় সবই লেখা থাকবে, আমরা সিলেক্ট করবো কে কোনটা বলবে, ওইটা বলা হবে।
তো এই মতো অবস্থায় উনি যে ফেরত আসলেন যে উনি আজকে আসে নাই, কালকে আসবে। তার মানে সেটা 28 তারিখ। 28 তারিখে তখন সেনাকুঞ্জে উনি আসলেন শুধু ওই যে মতিয়া চৌধুরী নিয়ে, আর তেমন কেউ আসেন, আর এসএসএফের অফিসাররা আসছে। মানে ওইখানে প্রস্তুতি ছিল যে সেই অ্যাটাক হলে হয়তো অনেক অফিসার মারা যেত। তো যাই হোক, ওই অনুষ্ঠান শুরুতে শুরু হলো ঠিকই, কিন্তু এমন একটা বিশৃঙ্খলা শুরু হলো, অফিসাররা উত্তেজিত হয়ে গেল, চেয়ার টেবিল ভাঙতে লাগলো, ওনাকে যাতা বলে গালাগালি করতে লাগলো। এই বিষয়টা একটু আপনি ডিটেল বলেন, যে গালাগালি করলো, উত্তেজিত হলো, অফিসার চেয়ার টেবিল ভাঙতে লাগলো, এটা আমরা শুনেছি বাইরে থেকে, কিন্তু কখনো প্রকাশ্যে এই বিষয়টা আমরা ডিটেল জানে না, জনগণও জানে না। ওই দিন কি ঘটেছিল শেখ হাসিনা এটা তো আসার পরে? আমি তো রাত্র 12টা, 12:30 বা 1টা পর্যন্ত সেনা সদরে বসে বসে আমরা এগুলো লিখলাম। অনেক পয়েন্ট দিছে, কিন্তু কমন পয়েন্ট তো অনেক আছে। আমরা সম্ভবত 35টা পয়েন্ট হলো, বা 35-32 কিছু একটা হলো, ইন্ট্রোডাক্টরি কিছু বাদ ছিল, ওইটা যুক্ত করা হয়েছিল। তো এটা লিখে থেকে এগুলো আমরা চিফ অফ আর্মি স্টাফ, প্রাইম মিনিস্টার আর 2-1 অফিসার তাদেরকে দেওয়া হলো। আর আমরা যারা কথা বলবো সিলেক্ট করা হলো যে প্রত্যেক র্যাঙ্কে একজন অফিসার কথা বলবে, সেই হিসাবে মেজর হিসেবে আমার নাম দিল। তো আমিও একটা কপি পাইলাম, বললো যে সকালবেলা আসলে আমরা বলে দেবো কোন পয়েন্টগুলো তুমি বলবা। তো এইটা নিয়ে তো আমরা একটু আর্লি আসলাম, আমাদেরকে সিজিএস জেনারেল সিনাইবনে জামালি উনি আমাদেরকে ভাগ করে দিল কোন কোন পয়েন্ট আমরা বললো। এসএসএফের অফিসারও বললো যে স্যার আপনারা কোনো চিন্তা করবেন না, ম্যাডাম শুনবেন সবই, আপনারা যা মনে সব বলবেন। তো ঠিক আছে, আলোচনা তো শুরু হলো। তো প্রথমে যে ইন্ট্রোডাকশন দেওয়ার সময় যে একজন অফিসার ছিলেন, উনি জাতীয় রক্ষী বাহিনীর অফিসার, উনি তো হাসিনাকে আপনি আমাদের মা, আপনি আমাদের জননী এইসব বলা শুরু করলো যখন, তখন অফিসার তো তাকে গালাগালি শুরু করলো, জন্য উনি কথা বলতে পারলেন না। তারপরেই সম্ভবত মইনু আহমেদ স্যারই বললেন যে ঠিক আছে, তোমাদের যেভাবে বলা ছিল ওইভাবে শুরু করো। তো একজন ক্যাপ্টেন শুরু করলো, তারপরে মানে ক্যাপ্টেন দিয়েই শুরু, কিন্তু ওর মধ্যেই আলোচনাটা ওইভাবে আগাচ্ছিল না জন্যে কেউ একজন প্রস্তাব দিল যে আমরা একজন পিলখানা থেকে বেঁচে ফেরত আসছে এইরকম অফিসারের আমরা কথা শুনতে চাই। তো ওই জন্য একজন ডক্টর উঠে বললেন, উনি তখন পোস্টিং ছিলেন সম্ভবত রাঙামাটি, উনি ওই সময়ে মেসে ছিলেন। তো ওই মেস থেকে ওনাকে কীভাবে বের করে নেওয়া হয় এবং ওনার ফ্যামিলিকে কীভাবে কোয়ার্টার গেটে বন্দি করা হয় এগুলো বললেন। তো সবাই তো উত্তেজিত হচ্ছে আস্তে আস্তে। লাস্টে যেটা বললেন যে আমরা ওইখানে যখন বন্দি, একটা ছোট্ট ঘরের মধ্যে আমরা প্রায় 40-50 জন পুরুষ, মহিলা, বাচ্চা, এবং আমার বাচ্চা তখন শ্বাসকষ্টে ভুগতেছে ওই অবস্থায়। সেই সময় বিডিআর একটা সৈনিক ওখান দিয়ে পায়চারি করে হাঁটতেছে আর বলতেছে যে 71-এ তোদের পেটে বিডিআর পাঞ্জাবি ঢুকাইছি, এবার বিডিআর ঢুকাবো। তো এই কথা বললেই তো উত্তেজনা এমন পর্যায়ে গেল, একদম গগনচম্বী চিৎকার আর চেয়ার ভাঙাভাঙি, এটি হলো বিশৃঙ্খলা শুরু হলো। এবং সেটা তো মনে হয় ঘণ্টাখানেক চলছে। শেখ হাসিনা সে সময় কী করছে? বসে আছে, সে কি করবে এমতো অবস্থায়। তখন যারা পিছনে এই জুনিয়র অফিসারদের ঠাকান কন্ট্রোল করার জন্য গেছে, সবাই মাইকটার খেয়ে ফেরত আসছে। দেন মাইক্রোফোন আমার হাতে দিচ্ছে একজন সিনিয়র অফিসার, যে তুমি গতকালকে অফিসারদের নিয়ন্ত্রণ করছো, তুমি একটু কথা বললে হয়ে যাবে। তো আমাকে যখন মাইক্রোফোন দিচ্ছিল, ওইটা দেখেই পিছন থেকে অফিসার বলছে স্যার আপনি সামনে যা কথা বলেন। তা আমি বলছি তোমরা সবাই থামো, কথা কেউ আওয়াজ করবে না, শব্দ করবে না, একদম থেমে গেছে। তো এরকম একটা বিশৃঙ্খল অবস্থা থেকে আমি একটা অর্ডারে নিয়ে আসলাম, আলোচনা শুরু হলো। আমি সামনে গেলাম, শেখ হাসিনাকে যেগুলো বলার মানে ওই লেখাটার ছাড়াই যেগুলো ওনাকে কথা বলেছিলেন আপনি, তো ওনাকে যেগুলো বলছি সেগুলো আসলে আউট অফ ইমোশন আমি অনেক কথাই বলছি, কিন্তু আমি তো ওনাকে স্পষ্ট করে বলেছি যে ইউ আর ইনভলভ ওই দিনই। সেটা হলো কীরকম যে ম্যাডাম আপনি যে আমাদের তো 25 তারিখে ঘটনা ঘটলো, ওই দিনই সম্ভবত ছিল একটা ডিনার নাইট, যেটাতে ওনার আসার কথা ছিল। বাট আমি মাইক্রোফোন নেওয়ার সাথে সাথে আমাকে আরেকজন অফিসার পাশ থেকে বললো যে এই 25 তারিখে উনি আসবেন না, এটা সপ্তাহখানেক আগে একটা চিঠি দিয়ে ওনাকে জানানো হয়েছিল। তা আমি ওনাকে ওটা জিজ্ঞেস করলাম, উনি কিন্তু বলে নাই যে আমি চিঠি পাই নাই, কারণ আমি বলছি যে আমি কিন্তু চিঠি বের করতে পারবো, যে এই চিঠি আপনাকে দেওয়া হয়েছিল পার্সোনাল কনফিডেন্সিয়াল হিসাবে, আপনি ওটা পড়ছেন যে হাসিনা আসবে না 25 তারিখের পার্টিতে। তো আপনি যে আসবেন না, এইটা এক সপ্তাহ আগায় দেওয়া হলো, যে না আসার বিপদটা কোনোদিনও ঘটে নাই সেনাবাহিনীতে, বিডিআরের এই রিইউনিয়নে ওই রাত্রে সবসময়ই দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসে। তো এবার কি হইলো যে আপনি ওখানে যাবেন না বলে জানাই দিয়েছেন আগেই, যেটা কেউ জানে না। এর মধ্যেই ষড়যন্ত্রের গন্ধ আছে। আপনি আমার ইউটিউবের এই সমস্ত এই কথাগুলো কিন্তু পাবেন, বলেন এখানে বলেন। হ্যাঁ, তারপরে উনি বললেন যে উনি বললো না যে আমি চিঠি পাই না, কিন্তু ওইটাই বললো যে না ওখানে যে আমি যাবো না, এটা তো আমি শাকিলকে ফোনে জানাইছিলাম। সে আমাকে ফোনে আবার বললো, আমি তখন বললাম যে না আমি তো ব্যস্ত, পারবো না যেতে, এইগুলো সে বললো। তাই আমি বললাম ম্যাডাম এই চিঠিটা আপনার লোকজন লিখছে, আপনি জানেন অথবা জানেন না, বাট আপনাকে বের করতে হবে যে এখানে ষড়যন্ত্র, যে আপনি যাবেন না, কেন যাবেন না। 2 নম্বর হলো যে ভিতরে যখন অফিসাররা মারা যাচ্ছিল, তখন আওয়ামী লীগের লোকজন মিছিল করলো যে বিডিআর ভাই ভাই অফিসারের রক্ত চাই।
উনি তখন বললো যে না না আওয়ামী লীগের কেউ করে না, এটা বিএনপি করছে। আমি বললাম যে ম্যাডাম এটা আপনি আমাকে বিশ্বাস করতে বলেন? বিএনপি নির্বাচনে হেরে ইঁদুরের গর্তেও খুঁজে পাচ্ছে না, তারা কেমনে মিছিল করবে? এটা আপনার লোকই করছে, আপনাকে বের করতে হবে, বিচার করতে হবে। আপনি ওখানে তর্ক করতে? হ্যাঁ, আমি ওনাকে এটা বলতেছি। তারপর আমি বললাম যে ম্যাডাম আপনাকে বলি সমস্যাটা কোথায়। এই দেখেন আপনার পাশে যিনি বসে আছেন সেনাপ্রধান, ওনাকে বানাইছে কি বিএনপি। এখন উনি বিএনপির সাথে কি করতেছে আমরা দেখছি। আপনার বাবা প্রথমে শফিউল্লাহকে বানাইছে, জিয়াউর রহমানকে বানায় নাই, তার জন্য উনি জীবন দিয়ে কিন্তু এটা শোধ করে গেছে। আপনি প্রথমবার যখন ক্ষমতা আসছেন আপনার ফুফাকে নিয়ে আসছেন রিটায়ারমেন্ট থেকে, আইনের সেনাপ্রধান বানাইছেন, ওনার যোগ্যতা নিয়ে কষ্ট নেই, কিন্তু আপনারা এই কাজ করেন। এই যে আপনার পাশে বসে এরকম সেনাপ্রধান যারা হয়েছে আগে, সেনাপ্রধান যদি রাইট ম্যান হয় তাহলে তো এই সমস্যা হইতো না। আজকে উনি সেনাপ্রধান না হয় যদি যার হওয়া উচিত সে হইতো, তাহলে বিডিআরে তো আমরা মারা যেতাম না। আপনার আমি দোষ দিন, আপনি সিভিলিয়ান মানুষ, আপনি কি বুঝবেন? একজন সেনাপ্রধান যদি রাইট ম্যান রাইট প্লেসে হয় তাহলে সে তো জানে কি করতে হবে। তার আপনি যখন এই কথা বলছেন তখন পেছনে অনেক সেনা অফিসার দাঁড়িয়ে আছে, সবাই ছিল, সবাই বসেছিল। প্রধানমন্ত্রী এটা শুনছেন, প্রধানমন্ত্রী শুনছেন, পাশে সেনা প্রধান বসা আছে। আচ্ছা, তারপরে আমি তখন বললাম যে শোনেন ম্যাডাম, আপনারা পলিটিশিয়ানরাই কিন্তু এই ক্রাইসিসটা সৃষ্টি করেন। সেনাপ্রধান নির্বাচন করার আপনি কেরা? যার হওয়ার তাকে দিয়ে সেনাপ্রধান সেনাবাহিনী তার হাতে ছেড়ে দেন। এটা করেন এই জন্যই তো এটা হয়েছে। উনি কেন এই কোনো অ্যাকশন নিলেন না, নিতে পারলেন না? বিকজ উনি তো রাইট ম্যান না। আর এই যে কাজটা করেন আপনারা, সেনাবাহিনী ধ্বংস করেন। এই দেখেন সামনে যারা বসে আছে সব রেড টেপ পরা, যারা কর্নেল অ্যান্ড অ্যাবভ, এগুলো সবগুলো হিজড়া। এভাবে বললেন? হ্যাঁ, এই হিজড়াদের কারণেই তো ভাইদের বাঁচাতে পারলাম না, একটা অফিসারও দাঁড়াইতে পারলো না। তো হিজড়া কারা বানাইছে? ইউ পলিটিশিয়ান মেক পিপুল হিজড়া। যার প্রমোশন হয়ে লেফটেন্যান্ট কর্নেল হওয়ার যোগ্যতা নাই, মেজর হওয়ার যোগ্যতা নাই, আপনারা মেজর জেনারেল বানাই দেন। তো এরকম অবস্থা হলে তো সেনাবাহিনীর যা হওয়ার হয়েছে, আমি গ্যারান্টি দিচ্ছি ম্যাডাম, এই সেনাবাহিনী দিয়ে এই দেশ রক্ষা হবে না। দে ক্যানট ফাইট ইন্ডিয়া। আপনারা এমনভাবে তৈরি করছেন এটাকে। তো তারপরে তো আমার একজন আবার মঈন আহমেদ বললো যে মহসিন, ওইটা তো তোমার লেখা কয়েকটা পয়েন্ট আছে, ওইগুলো বলো। বলে হ্যাঁ আমি এইগুলো বলবো। আমি কিন্তু এর মধ্যে ওই ঘটনা বলছি, কারণ পিছন দিক থেকে অফিসাররা বলতে স্যার আপনি ওই গল্পটা আগে বলেন, আপনার মেয়ের গল্পটা। তখন আমি বললাম যে ম্যাডাম এই হলো ঘটনা, আমার মেয়ে গতকালকে বাসা থেকে বের হওয়ার সময় আমার চাপিয়ে ধরে বলছে যে এত নিষ্ঠুর হতে পারে মানুষ, আঙ্কেলদের এইভাবে মেরে ফেললো, ইউ আর মাই অনলি ফাদার, আই এম স্যাক্রিফাইসিং ইউ, গো অ্যান্ড কিল দোজ বাস্টার্ড। আমার মেয়ে আমাকে বলছে এটা। এবং এটা আমি একা না, এখানে যারা বসে আছে বিলো লেফটেন্যান্ট কর্নেল কর্নেল, সবার কিন্তু এরকম স্যাক্রিফাইসড। যাদেরকে আপনারা প্রমোশন দিয়ে বানাইছেন এগুলো তো সব ধ্বংস। এ তো রাইট ম্যান রাইট প্লেসে না। আপনার অযোগ্য লোকের প্রমোশন দিয়ে আর্মিটাকে ধ্বংস করছে। তারপর শেষে আমার যে পয়েন্টগুলো বলার কথা ছিল ওই পয়েন্টগুলো আমি বললাম। তখন 3টে বা 4টে পয়েন্ট আমাকে পয়েন্ট বলেছিল, এটা ওইভাবে মনে নাই। আচ্ছা, তারপর প্রতিক্রিয়া কি হলো? এখানে সেনা এরপরে তো ওই পরবর্তীতে যাদের পয়েন্ট ছিল তখন তো জিনিসটা অর্ডারে চলে আসছে। কারণ আমি যখন থামাই দিয়েছি সবাইকে, তখন তো যেটা পরিকল্পনা ছিল যে এইখানে যেগুলো লেখা আছে সেগুলো পড়ে পড়ে শোনাবা, তখন যার যার পয়েন্ট ছিল সেগুলো পড়ে পড়ে শোনাইছে। তারপরে এর মধ্যে কিছু কিছু অফিসার ইমপ্রম্পচু কিছু কথা টথা বলছে, বাট ওইটা বলার কারণে বা আগের দিন অগ্রযাত্রায় কথা বলার কারণে আমার 2 মাসের মধ্যে চাকরি চলে গেল। আচ্ছা আচ্ছা। তারপরে আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দিয়ে আমাকে গ্রেপ্তার করা হলো। আমি জেলে থাকলাম। কয় মাস জেলে ছিলেন? 1.5 বছর জেলে ছিলাম। 1.5 বছর জেলে ছিলেন, চাকরি চলে গেল একদম ডিসমিস। মানে আমার তখন ধরেন যে আজকে যে পট পরিবর্তনের পরে আপনি তো সেই চাকরি আর ফিরে পান নাই? বা না, এখনো আমি চাকরি ফেরত পাই নাই। কোনো চেষ্টা করছেন কিনা? ওই যে আমাকে দরখাস্ত করতে বলছিল, আমি দরখাস্ত করতে চাই নাই। কারণ যখন প্রথম এই অর্ডারটা হয় তখন 6 জন অফিসারের চাকরির ডিসমিসের অর্ডার হয়েছিল। তো ডিসমিসের যখন অর্ডার হয় ওই সময় আমার সাথে যারা যোগাযোগ করছে আমি বলে দিচ্ছি যে ভাই আমি দরখাস্ত, বলছে যে এটা মাপ চায় দরখাস্ত করো। আমি না, এটা আমি পারবো না, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো দরখাস্ত করতে পারবো না। এমনি যদি হলো তখন আমাকে যোগাযোগ করতে বলছিল কারোর সাথে যে ওকে বলো যে তুমিও চাকরি ফেরত চাও, দেখি কি করা যায়। তা আমি কথা বলতে চাইলেও কেউ আমার সাথে কথা বলে নাই বা আমার ইচ্ছাও হয় নাই। আমি যদি কোনো অন্যায় করিনি আমি চাকরি ফেরতের জন্য দরখাস্ত দেবো। তো আমার সাথে যারা ছিলেন অন্য যে 5 জন তারা দরখাস্ত দিয়েছিল এবং ওদেরকে অকালীন অবসর দিয়েছিল। আমরা শুনেছি যে এর পরবর্তীতে বহু সেনা কর্মকর্তা গুম হয়েছে, বহু সেনা কর্মকর্তা হারিয়ে গেছেন বা চাকরিচ্যুত হয়েছেন, আপনার মতন অনেকে জেলও খেটেছেন। সেটাকে ওই দিনকার সেনা বিদ্রোহের কুফল হিসাবে হয়েছে কিনা? মানে না, প্রধানমন্ত্রীর সামনে যে ধরনের যেভাবে আপনি কথা বলেছেন বা অন্যরা যে প্রতিক্রিয়া দেখিয়েছে তারই প্রতিক্রিয়া কিনা? এটা আর্মি অফিসাররা তো পরিষ্কার বুঝছে যে এই কাজটা ভারতের ইনভলভমেন্টে হয়েছে। তো সেই জন্য তো ভারতের প্রেসক্রিপশন মোতাবেক ভারত যাদের যাদের বলছে, সেই সময় যে লিস্টটা ছিল কত। আপনার কি মনে হয় যে শেখ হাসিনা ভারতের প্রেসক্রিপশন জানতেন? শেখ হাসিনা জানতো মানে সেই তো সব করছে তাদের কথা মতো। শেখ হাসিনা তাকে তো আর বাংলাদেশি বলা যায় না,
সে তো মনে প্রাণে সে ভারতীয়, তাদের পক্ষেও এই কাজটা করছে। তো এই যে লিস্ট তারা করছে, আমাকে এক ইন্টেলিজেন্ট অর্গানাইজেশন থেকে জানালো, আমি তো আর জানি যে আমার চাকরি যাবে। আমার চিন্তা হলো আমি তো কোনো কিছু অন্যায় করিনি, আমার চাকরি যাবে কেন? দু একজন বলছে যে প্রক্রিয়া চলতেছে, তখন বললো যে মোটামুটি 200 অফিসারের বিভিন্ন জায়গায় যারা প্রতিবাদ করছে, কথা বলছে, এরকম লিস্ট হয়েছে, তোমার নাম 3 নম্বরে আছে। মোট কতজন চাকরিচ্যুত হয়েছিল এবং জেল খেটেছিল? এটা তো আমরা যে এখন খুঁজি, টোটাল ওদের টাইমে তো প্রায় 500-600 অফিসারের চাকরি গেছে। মারা গেল 57 জন অফিসার আর চাকরি গেল 500-600 জন। হ্যাঁ, সেটা আর্মি নেভি এয়ারফোর্স মিলায় হয়েছে, সব মিলায়। তার মানে আসলে যে আপনি বলছেন যে ইন্ডিয়ার যে প্ল্যান, রয়ের যে প্ল্যান সেনাবাহিনীকে দুর্বল করে দেয়, সেই প্ল্যানের বাস্তবায়ন ঘটে গেছে অলরেডি। হ্যাঁ, সেটা বাস্তবায়ন কীরকম? ইন্ডিয়ার পরিকল্পনা হলো বাংলাদেশকে দখল করা। তো এই বর্তমান পৃথিবীতে তো এটা একবারে ওইভাবে করা সম্ভব না। সিকিমকে যখন করতে পারছে তখন কিন্তু ওয়ার্ল্ডটা ওরকমভাবে ছিল না। তা আমাদের দুর্ভাগ্য হলো যে আমাদের দখল না করেই তাদের দখলে আমরা চলে গেছি। এবং এটা 5 আগস্টের ঘটনার পরে কি আপনার মনে হয় যে ইন্ডিয়ার সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার সুযোগ আছে, বা বর্তমান প্রেক্ষাপটে আপনি কিভাবে দেখছেন? শোনেন, 5 আগস্ট পর্যন্ত আসছে মানে কি 15 বছর যে তারা বাংলাদেশকে খেয়ে ফেলছে, এটা তো সুদূর প্রসারী পরিকল্পনা করে এদিকে আসছে। এখন এইখান থেকে তারা একটা ধাক্কা খাইলো, তো ইন্ডিয়া বসে নাই, তো বসে থাকবে না। হিল এগেইন গো ব্যাক অ্যান্ড প্ল্যান এগেন এই প্ল্যানটা এক্সিকিউট করবে। বাংলাদেশিরাও কি বসে থাকবে কিনা? তাদের বাংলাদেশিদেরকে তো এদের তো কোনো চরিত্র নাই, এদের কিনবে যার যার কিনা যায়। আপনার সাংবাদিককে কেনে নাই, আপনার আর্মি অফিসারকে কেনে নাই, কারা কেনে? কি বিক্রি হয় কিনা? সবাই বিক্রি হয় কি হয় না সেটা তো মানে একটা বিতর্কিত বিষয়। এখন একটা মানুষকে যদি আপনি মনে করেন যে আপনার বাচ্চাটাকে ধরে নিয়ে যায় আটকা রেখে আপনাকে বলতেছে এই কাজ করতে হবে, এই সাক্ষী দিতে হবে, সে না চাইলে তো দিচ্ছে বা করছে। যাকে যেভাবে কাজ আদায় করার জন্যে, যার মূল্য নাই তার কাছেও যাবে না। আমাকে যখন ধরে নিয়ে আয়না ঘরে নিয়ে যায় এবং যেভাবে অত্যাচার নির্যাতন করে, আমার কাছে আপনার অত্যাচারের কাহিনীটা একটু বিবরণ দেবেন। অত্যাচারের কাহিনী এটা তো ওই যে মামলা হলো, মামলা হওয়ার পরে তো আমরা 4 জন আর্মি অফিসারের বিরুদ্ধে মামলা হলো, একটা সরকার উৎখাত এবং অন্য দিয়ে জঙ্গি তকমা দিয়ে অনেক যা করার আর কি, যে বাঁচার কোনো পথ নাই। আমাকে তো শেষ পর্যন্ত জঙ্গি তালিকাভুক্ত করেছিল হত্যা করার জন্য। আমার গ্রুপ চেয়ারম্যান যদি আমাকে ওই সময় একটা শেল্টার না দিত, তাহলে তো আমার তো অবঘাতে মরতে হতো। যেরকম যে নিমিরপুরে মেজর জাহিদকে মারছে, ওরকম দিনই দুপুরে মেরে ফেলতো যে সে জঙ্গি। জঙ্গির জন্য সব তদন্ত ফাইল সব রেডি করে ফাইনাল যখন কনফার্ম করতে গেছে যে এই লোক সেই লোক কিনা, এটা আমার বাড়িতে, ওই সময় আমার ভাইকে পুলিশের ওই লোকরাই বলছে যে ভাই আপনার ভাইকে কিন্তু মেরে ফেলবে যে কোনো সময়, উনি পালাই যেতে বলেন। তা আমি ওই সময় কোথায় পালাই যাব? আর পালানোর আমি তো না, আমি ওই আল্লাহর ওয়াস্তে আছি যে আমার তো ধর্মকর্ম করার জন্য আমি হিজরত কেন করব, আমি যাব না, মারলে মারে ফেলুক। কিন্তু তখন আমাকে উনি শেল্টার দেন এবং আমি প্রায় 8 মাস গোপনীয়ভাবে ছিলাম, আমাকে কেউ আর খুঁজে পায় নাই। তো এইভাবেই আমি ওইবারের মতো বেঁচে গেছি। তো এখন আপনি যে প্রশ্নটা করতেছিলেন যে জেলখানায় আপনার উপর যে নির্যাতন হয়েছিল সেটার একটু বিবরণ যদি দেন। জেলখানায় তো ধরেন আমাকে সাধারণ মানুষের, আমি একজন মেজর, আমার এমনও হয়েছে যে এক খুনি কয়েদি আমার পিছনে ঘাড়ের চাপড়ায় বলতেছে এই তুই নাকি মেজর। তো আমার তো এত মানসিক নির্যাতন এর থেকে কি বেশি হবে? আমাকে সাধারণ কয়েদির মধ্যে থাকতে হতো। পরে আমার ওয়াইফ 12,000 টাকা সম্ভবত মাসে একটা সিট ভাড়া করলো হাসপাতালে। তা ওদের কাছে তো তখন টাকা পয়সা সেমন কিছু নাই, গয়না গাড়ি বিক্রি করে এগুলো করছে। মামলা চলতেছে, আমি বন্দি, আমার আত্মীয়স্বজন পর্যন্ত আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে ভয় পাচ্ছে, এরকম একটা অবস্থা। নিয়ে আপনার উপর শারীরিক কোনো নির্যাতন হচ্ছে? জেলখানায় তো গেছি, জেলখানার হিসাবটা আলাদা। ওইখানে ডিআইজি প্রিজনের সাথে সামনাসামনি দেখা হয়েছে, তাকে পর্যন্ত বলছে আমার সাথে একসাথে চাকরি করছে অফিসার, আমাকে একটু ভালো অন্তত থাকার ব্যবস্থা করেন। সে তার আগেই তো আমার ওয়াইফকেই বলছে যে ওর কি বাপ ভাই কেউ মারা গেছিল, ও কেন চিল্লাচিল্লি করলো। আর্মি অফিসার আমার ওয়াইফকে বলতেছে, আমার ওয়াইফ তখন বলছে যে ভাই এটা যদি আমার হাজবেন্ড জানে আপনাকে কিন্তু 100 টুকরা করবে। তখন ওর চেয়ার রেখে আমার ওর পার কাছে আসছে যে ভাবি মাফ করেন, ওকে এটা বলেন না, সে তো আমাকে চেনে আগে থেকে, আমি এইরকমই। তাহলে জেলখানায় যাওয়ার আগে জেলখানায় যাওয়ার আগে তো আমাকে অ্যারেস্ট করার পরে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য আটকা রাখছিল। কতদিন? ওখানে আমি 6 দিন ছিলাম। 6 দিনে কি ধরনের? 6 দিনে শুধু নির্যাতনই করছে। কীরকম নির্যাতন? এই ধরেন যে এরকম চেয়ারে বসা, হাত পা বান্ধা অবস্থায়, স্পিনিং চেয়ার, ইলেকট্রিক শক, এই যে আঙুলের মধ্যে দিয়ে সুচ ঢুকাই দেওয়া, সাদা কাগজে সই দেওয়ার জন্য জোরাজোরি করছে। তা আমি তো একটা জিনিস শিওর ছিলাম যে ওরা আমার কাছে যে জিনিসগুলো জানতে চাচ্ছে। ওরা বলতে কারা? ওরা বলতে তারা, আমি তো চিনি না তাদের, হাতও বান্ধা, পাও বান্ধা, চোখও বান্ধা। আপনি আয়না ঘরে ছিলেন? হ্যাঁ। তো এই অবস্থায় আমি তো জানছি না কারা। আমি আল্লাহর মধ্যে 2-1 জনকে চিনছি, যেটা আমি
গুম কমিশনে বলছি, যেটা আমি কিছু কিছু ইয়েকে বলছি যে আমি এই লোককে দেখেছিলাম। কোন এরিয়া আপনার গুমের যে জায়গাটা ছিল এটা বোঝা মুশকিল, আজকেও আপনি বুঝতে পারেন না। আমি আসলে এগুলো দেখতেও বাইরে হইনি, কারণ এগুলো জায়গা সবই গন্ধযুক্ত, এগুলো খুঁজতে যাবো আবার আরেক বিপদে পড়বো। আপনার ওই যে ওই জায়গাটার পরিসর কতটুকু ছিল, মানে আপনি ওটা আমাকে যে ঘরটা রেখেছিল সেটা বিল্ডিংটা সম্ভবত 3 তলা পাড়া এরকম হবে। আমাকে গ্রাউন্ড ফ্লোরে একটা রুমে রেখেছিল, এটা স্ট্যান্ডার্ড অফিসার মেসের রুমের মতন, মানে একটা খাট, এসি লাগানো, বাইরের শব্দ, ঘরটা সাউন্ড প্রুফ। তবে আমি ওই বিমানের শব্দ শুনতে পারতাম। তো এটা হয়তো বিমানবন্দরের বিমান উড়ার যে রাস্তা, এটার আরও যারা গুম হয়েছিলেন তাদের কাছে একই গল্প শোনা গেছে যে বিমানের শব্দ তারা শুনতে পেত। এয়ারপোর্টের আশপাশে কোথাও হবে এরকম? পাশে না, কত এয়ার রুটের পরে এই শব্দটা, এয়ারের শব্দ তো অনেক জোরে হয়। তো ওইখানে থেকে আমার ওই রোজা থাকা অবস্থায় আমার প্রতি যে অত্যাচার করছে, এবং শেষ পর্যন্ত আমি যখন কোনো কথা বলছিলাম না, আমি গোয়েন্দা চাকরি করার স্বার্থে আমি জানি যে আমার তথ্যগুলো নেওয়ার পরে আমাকে মেরে ফেলতে পারবে তারা, কিন্তু আমি কোনো তথ্য দিই নেই, আমার উপর অত্যাচার যা করার করছে। এবং শেষ পর্যন্ত যখন আমাকে আসলে নিয়ে ক্রসফায়ার করবে সব রেডি করলো, তখন আমি খালি ওইটাই বললাম যে আমি এখন মজলুম, আল্লাহ আমার কথা শুনতেছে সরাসরি, আমি শুধু আল্লাহর কাছে এটাই চাবো যে যারা আমার সাথে অন্যায় করছে আল্লাহ তুমি বিচার করো, আর আল্লাহর সিদ্ধান্ত যদি হয় আপনাদের হাতে আমার মৃত্যু, লেট আস গো, আমার চোখ ছেড়ে দেন, আমার হাত পা ছেড়ে দেন, লেট আস রান ইন ফ্রন্ট অফ ইউর ভেহিকেল, আপনার গাড়িতেও আমি উঠবো না, আপনি গাড়ির সামনে আমি দৌড়াবো, খালি বলবেন কোথায় যাইতে হবে, আমি দাঁড়ায় থেকে আমার সামনে থেকে মারেন, পিছন থেকে মারেন, আই ডু নট কেয়ার, যদি আল্লাহ নির্দেশই হয় আমি দৌড়ায় যাব ওখানে, আর যদি তা না হয় আপনারা আমাকে কিছুই করতে পারবেন না। তারপরে তারা আমাকে আর মারে নাই। আরও কিছু ঘটনা আছে। আপনার কাছে আপনাকে ওরাই বলেছিল যে আপনাকে এখন ক্রস ফায়ার দেওয়া হবে? একদম স্পষ্ট যে ইউ আর নট কোঅপারেটিং, ইটস ইউর অফ নো ভ্যালু। তো আমি তো জানি এরা আর্মি অফিসার ছিল, এরা বিদেশি লোকজন ছিল, অনেক লোকজন আমাকে ইন্টারোগেশন করছে। বিদেশি বলতে কারা? বিদেশি বলে এটা একদম স্পষ্ট ভারতীয়, তারা তো মানে হুইসপার করে কথা বলছে, আর দুই একজন জিজ্ঞাসাবাদ করতেছে। তা হুইসপার করে কথা বলতে, তারা হুইসপার করে কথা বলছে, ইংলিশ টাইপ এরকম মনে হয়েছে আর কি, অন্য কোনো ইয়ে না। টোন দেখে মনে হচ্ছে ইন্ডিয়ান না, এটা তো আমি তো ধারণা করি তাই, কারণ ওইখানে তো আমি দেখতে পাচ্ছি না কাউকে, তা সেখানে কথা বলার মধ্যে আবার গোপনীয়তা, হ্যাঁ চোখ বাঁধা, একদম খুব টাইটলি বাঁধা, চোখ বাঁধা। 6 দিনে কতবার আপনাকে ইন্টারোগেশন? আমি 6 দিনের, আমি শুধু ওই যে সেহরি ইফতারের সময় ছাড়া আমাকে তো সব একটা না আমার জিজ্ঞাসাবাদ করছে। তো এগুলো তো খুব কষ্টও দিচ্ছে, ইলেকট্রিক শক দিয়েছে, হ্যাঁ শক, তারপরে ওই যে বললাম সুচ ঢুকানো, তারপরে মারা, একদম এটা গজব্যান্ড দিয়ে বেঁধে থাপড়াইছে হাজারখানেক। তো এগুলো তো নির্মম নির্যাতন যাকে বলে আর কি। আপনি তার থেকে যে আজকে এখানে আসছেন, এটা আপনার কাছে কি মনে হয়? এটা তো আল্লাহর ইচ্ছা, এবং এটা তো আমি আমার যেখানে চাকরি করি ওনাদেরও কেউ কেউ তো আমাকে বলছে যে আপনি এখনো জীবিত কিভাবে আছেন। তো আজকে যে তদন্ত রিপোর্ট আমরা দেখলাম বিডিআর হত্যাকাণ্ড নিয়ে, এই তদন্ত রিপোর্টে আপনার 1 মিনিটের একটা মন্তব্য চাই। তদন্তে যারা কথা বলছে, ভলেন্টারিলি যে যা বলছে, এটা নিয়েই তো তদন্তটা আসছে, কিন্তু এইটার কিন্তু আইনগত ভ্যালু নাই। এই তদন্ত কমিশনের রিপোর্টের উপর ভিত্তি করে কেউ অ্যারেস্ট হবে না, কারো বিচারও শুরু হবে না। এটা হবে যদি কোনো অথরিটি এইটাকে চার্জশিটভুক্ত করে কাউকে তার বিচার শুরু করার সিদ্ধান্ত নেয়, তখন এই সমস্ত জিনিস প্রমাণের জন্য আসবে। বাট যেগুলো ভলেন্টারি যা বলছে কিছু, এটা কিন্তু এই না যে এইটা সে আবার বিচার যখন শুরু হবে সে এইটাই বলবে। এখানে যারা যারা বলছে তাদেরকে আন্ডার প্রেশার সত্য বের করার জন্য তো অনেক কিছু করতে হয়। তারপরে এখানে রিপোর্টের পরে যখন আইনি প্রক্রিয়া শুরু করে, আইনি প্রক্রিয়া এটার ভিত্তি করে, যেহেতু তদন্ত কমিশন এটাই বলছে সেই জন্য তুমি দোষী, এটা কিন্তু না, এটা না, ঠিক আছে। তো সেই জন্য এই যে আপনি তদন্ত কথা বলেন, এর আগে তো দুটো হয়েছে, তদন্ত দুটোই হয়েছে, একটা আর্মি করছে, একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় করছে, দুটোতে করছে হাসিনা ক্ষমতায় থাকতে। তো সেখানে সত্য বের হবে কেমনে? সত্য বেরিয়ে আসার কথা না, সত্য তো বললাম, আমি কবিতা বললাম না, সত্যর জায়গা আছে। এখনও যারা প্রভাবশালী এই ব্যাপারে দোষী বা ঘটনার সাথে জড়িত, তারা তো ক্ষমতায় আছে। আপনি এখন এই কমিশনের কাছ থেকে কেমনে, কমিশন শোনেন, এই কমিশনে আমি তো গেছি, আমাকে ডাকা হয়েছিল, আমি একটা ইন্টারভিউ দেওয়ার ফলে ওনারা আমাকে রাগান্বিত হয়ে ডাকলেন, আমি তো আর জানি না তারা রাখছে। আমি ভাবছি যে আমি কিছু সাক্ষ্য দেবো, ওইখানে সাক্ষ্য প্রমাণ কিছু নেই, শুরু হলো আমার সাথে জেরা করা, ভয় দেখানো, আপনি কেন ওইটা বলছেন, আপনি এটাকে আবার ইউটিউবে যাইতে হবে, এই করতে হবে, আপনি আমার চরিত্র নষ্ট করছেন, এটা সেটা অনেক কথাবার্তা। তো যেটা আমি বললাম যে দেখেন আপনারা যদি আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, নেন না, অসুবিধা কি, আমি জেল খাটার লোক, আমি তো এগুলো নিয়ে ভয় পাই না, তবে আপনাদের সবার নামে আমিও মামলা দেবো, দিন তো এরকম থাকবে না। আপনার দিন ফেরার প্রত্যাশা আমরা রইলাম। জনাব মহসিনুল করিম সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনি সুষ্ঠু বিচার পান, এই প্রত্যাশা আমরা করছি। আপনাকে আবার ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। বাংলা নিউজের পক্ষ থেকে আমরা হাজির করেছিলাম
মহসিন করিম সাহেবকে। তিনি এতক্ষণ তার অভিজ্ঞতার কথা বিবরণ দিলেন। অনেক অজানা তথ্য আমরা জানতে পারলাম। আমরা সেই সময় অনেক কথাই শুনেছি, বাতাসে উড়েছে, কিন্তু সেই কথার কোনো প্রমাণ আমরা পাইনি বা দেখিনি। কিন্তু আজকে মহসিন করিম সাহেব তার স্বচক্ষে দেখা নিজের অভিজ্ঞতার যে বিবরণ দিলেন, তাতে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের মানুষের কাছে অনেক অজানা তথ্য খুলে গেছে। মেজর মহসিন করিমকে ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা এবং শুভকামনা।